জাজমেন্ট করতে চাই না। তো জাজমেন্টটা তখন আসে একজন আপনার ব্রাজিলের যে প্রেসিডেন্ট যিনি ছিলেন, শ্রমিকদের থেকে যিনি এসেছেন প্রেসিডেন্ট লুলা মেবি। হুম তো উনি কিন্তু শ্রমিকদের থেকে এসে প্রেসিডেন্ট হয়েছেন, অথবা পৃথিবীতে অনেকজন আছে তারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। তো নেতৃত্বের জায়গাটা যখন আপনি পৃথিবীর এজেন্সটা বুঝতে পারবেন মানুষ কি চাচ্ছে। দেখুন আপনার এটা আমি যখন বলেছিলাম বাচ্চারা হাঁটু পরিমাণ পানি, কারো গলা পরিমাণ পানি, ওই অবস্থায় তারা হলো পরীক্ষার হলে যাচ্ছে। আপনি চিন্তা করেন আপনি ওই সময় এইচএসসি পরীক্ষার্থী এবং আপনি সকালবেলা দেখলেন যে হলো বাসার সামনে হলো গলা পরিমাণ পানি। হুম তখন আপনি একটা আবেদন জানাইলেন যে ঠিক আছে আজকের পরীক্ষাটা যদি বাতিল করা হয়, যেহেতু আপনি নগর ব্যবস্থাপনা করতে পারছেন না অথবা আপনার আগের সরকার করতে পারে নাই, কিন্তু পরিস্থিতিটা তো বিরাজ করছে তখন। তখন আপনি তাকে বললেন আজকে পরীক্ষাটা না নিয়ে তাহলে আপনি কালকে নেন। আপনি তাদের বাসায় ডিবি পাঠাইলেন, তাদেরকে হেনস্থা করলেন, এই তুমি কোন কলেজে পড়ো, তাদেরকে পলিটিক্যাল ট্যাগ দিলেন। এবং যে এই পরীক্ষার ব্যবস্থা, সেখানে আমি বলেছিলাম বাংলাদেশের যারা শিক্ষার্থী তাদেরকে একটা টেস্টিং প্রক্রিয়ায় নেওয়া হয়। আফ্রিকান অঞ্চলে যেমন এই ওষুধটা ভালো নাকি খারাপ ইঁদুরকে দিয়ে টেস্ট করা হয়, তারপরে মানুষকে খাওয়ানো হয়। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু খারাপ না ভালো, এটা যখন আপনার একজন প্রাইম মিনিস্টার অথবা হোয়াটএভার, এটা হলো শিক্ষা সচিব অথবা শিক্ষা মন্ত্রী যেই হোক না কেন, তার মধ্যে যদি এই বোধ সম্পূর্ণ জায়গাটা না থাকে, তখন আসলে ওনার শিক্ষা ব্যবস্থায় আর কতটুকু, এটা ধরেন ক্লাস 5 পাস হইলে ওনার মধ্যে বুঝে আসতো না, আবার খুব পিএইচডি হলো তার মধ্যে এই সম্পূর্ণ বোর্ডটা আসতে পারতো তাহলে না। এখন আপনার কথাই আসলো যে 5 পাস হলেও উনি বুঝতেন না, পিএইচডি হইলেও উনি বুঝতেন না, তাহলে আপনি তাকে এইচএসসি পাস কেন বললেন? হ্যাঁ, ওইখানেই একটা শিক্ষার্থীদের বলা হয়েছে যে বাচ্চারা তোমরা ঘরে যাও। এখন যেই বাচ্চা পোলাপাইন গুলা কয়েকদিন আগে বের হয়ে আসছে যে বাংলাদেশের ফেসিবাদী সিস্টেম, তাহলে তাদের বুঝটা আছে মাথায় ক্লিয়ার নাকি ক্লিয়ার নাই আপনি বলেন? না না, আমি আপনার কথা বুঝতে পারতেছি না। মানে আপনি বলতেছেন যে এটার সাথে তো সার্টিফিকেটের কোনো সম্পর্ক নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি পিএইচডি পাইছে, হ্যাঁ, সার্টিফিকেটের সম্পর্কটা কি? সার্টিফিকেটের সম্পর্কটা কেন আসতেছে সেটাই ব্যাখ্যা করতেছি আমি। আপনি বাচ্চাদেরকে কেন হলো গালি দিলেন বাচ্চা বলে? মানে যেই পোলাপাইন গুলা ক্লাস 10 এ ছিল অথবা ইন্টারে ছিল, সেই পোলাপাইন গুলা অভ্যুত্থানের সময় হলো বুঝেই তো ফেসিবাদের বিরুদ্ধে। কে গালি দিছে মুরগি বলে? শিক্ষামন্ত্রী দিয়েছে। ওকে, আপনি এই কথাটা একটু মনে রাখেন যে শিক্ষামন্ত্রী দিয়েছে। ওকে, জি অবশ্যই। ওকে, তো শিক্ষামন্ত্রী দিয়েছে, তাহলে তো শিক্ষামন্ত্রী তো যার ক্যাবিনেটে আছে তাকে আপনি এইচএসসি পাস বলে কি এই গালিটার জবাব দেওয়া হলো? না, এই গালি তো মানে শিক্ষার্থীদেরকে যখন কথাটা বলা, আমি কিন্তু ওনাকে গালি দিতে চাই নাই। যে হলো এইচএসসি পাস, ওনার যদি বোধসম্পন্ন থাকতো তাহলে উনি ওই বিষয়টা হলো রিয়ালাইজ। না না, এটার সাথে পাশের কি সম্পর্ক? এটার সাথে পাশের কি সম্পর্ক? এটার পাশের সম্পর্কটা এটাই আসে যদি উনি, বিকজ ইউ আর ভেরি প্রাউড যে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে মাস্টার্স করে আসছেন, আর যারা এইচএসসি পাস, মেট্রিক পাস, আপনি দেখেন একই ভাবে বেগম জিয়াকে বলা হইতো সে সময় নন মেট্রিক, 8 ফেল, 8 পাস, একই সংস্কৃতি না এটা? না, এটা একই সংস্কৃতি না। ওই সময় দেখা হয়েছে আপনি তো 8 পাস, আপনি কি করেন? না, আপনি যখন আমাদের বাচ্চাদেরকে গালি দিবেন অথবা শিক্ষার্থীদের গালি দিবেন, এইচএসসি পাস আপনি কি বুঝবেন? না না, আমি তাকে এটা বলি না যে আপনি এইচএসসি পাস হলো আপনি কি, আমি গালি দিতে চাই না তাকে, আমি তাকে রিলেট করার চেষ্টা করেছি। না না, আপনি বলছেন যে তার বুঝ নাই কারণ সে এইচএসসি পাস। হ্যাঁ, বুঝ নাই, এটা কি আপনি মনে করেন প্রধানমন্ত্রী বুঝ আছে? নাই তো। যদি বুঝ থাকতো ওই দিন বাংলাদেশে মাস্টার্স পাস প্রধানমন্ত্রী আমরা দেখছি, পিএইচডি পাওয়া, নোবেল পাওয়া সরকার প্রধান আমরা দেখছি। বুঝ নিয়ে সবার বুঝ নিয়ে প্রশ্ন করা যায়, তার সাথে পাশের কোনো সম্পর্ক নাই। পাস করার নিয়ে কাকে দেখছিলেন? পিএইচডি পাস করার পর রাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখছি। ডক্টর ইউনূস তো ওই সময় শিক্ষার গুরুত্ব দিয়েছিল, অনেক কিছু। না না, আমি শিক্ষার গুরুত্বের কথা বলতেছি না, কিন্তু আমি শিক্ষার গুরুত্বের কথা বলতেছি না, আমি বলছি পাস ছাড়াও অনেক প্রশ্ন করা যায়, আপনি নিজেও অনেক প্রশ্ন করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে। জি, তো সেইটা পাসের সাথে নাই তো, কিন্তু আপনি এটা বলছেন। হাউএভার আপনি আরেকটা কথা বলছেন যেটা আমার খুব মানে মানে একটু কানে লাগছে। আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর ওয়াইফের কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে, বা তার কোনো মেয়ের ওর মানে গভর্নমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্টের টাকা দিয়ে রাষ্ট্রের প্রোগ্রামে উনাকে বা উনার মেয়েকেও নিয়ে আসা হচ্ছে। এটা তো সারা পৃথিবীর নর্মস ভাই। বাংলাদেশে যাদের আমি মাত্র 3টা দেশের উদাহরণ দেই, উদাহরণ দিই। কানাডার প্রধানমন্ত্রীর ওয়াইফের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, ব্রিটেনের প্রধানমন্ত্রীর বউয়ের কোনো রকম কনস্টিটিউশনাল পজিশন নাই অথবা জামাইয়ের, এবং জাপানের প্রধানমন্ত্রীর বউয়ের বা জামাইয়ের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, কিন্তু তারা অনেক সময় ভলান্টারিলি রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করেন। জুবাইদা রহমান বা জাইমা রহমানকে এই কথা বলার কি যুক্তি আসলে?
আমি কথাটা বলেছিলাম যে সাধারণত অন্য দেশের হলো একটা হলো কনস্টিটিউশনাল জায়গা থেকে ফার্স্ট লেডি না, অথবা সেটা শুধু রাষ্ট্রীয় কোনো প্রেসিডেন্সিয়াল পদে থাকে, শাসনের ক্ষেত্রে, আর কোথাও ফার্স্ট লেডি এটা থাকে না, প্রেসিডেন্সিয়াল। শুধু প্রেসিডেন্সিয়াল কিন্তু ক্ষেত্রে। অথবা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কোনো জায়গায় অনেকে কনস্টিটিউশনাল পদে তাদেরকে নিয়ে আসে, অথবা আমি 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 বলেছিলাম আমি আমি যে আমি কানাডা, ব্রিটেন এবং জাপানের উদাহরণ দিলাম, তাদের গায়ে কেউ কনস্টিটিউশনাল পোস্টে নাই, ইউরোপের কোথাও নাই। আমি জার্মানিতে ছিলাম, চ্যান্সেলর বইয়েরও নাই। সেখানে ম্যাককার্নের ওয়াইফ কোন রাষ্ট্রীয় ইনস্টিটিউশনে অনেক গিয়েছে কিছু আমাকে একটু দেখাবেন। রাষ্ট্রীয় ইনস্টিটিউশন, আপনি অনেক সেটা কিছু অনেক কিছু অনেক কিছু তিনি বলে ভলেন্টারিলি। আপনি টনি ব্লেয়ার বলে ব্রিটেনের একজন, টনি ব্লেয়ার বলে ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার স্ত্রীকে আপনি চেনেন? তার স্ত্রীর নামটা মনে আছে? হ্যাঁ চিনি, পরবর্তীতে সবকিছু হয়েছে। কিন্তু এখন যেই আমি কোশ্চেনটা তুলেছিলাম যেহেতু বাংলাদেশে ফার্স্ট লেডি নাই, 2 নম্বরের জিনিস হলো বারাক ওবামার যে মিশেল ওবামা, উনিও কিন্তু রাষ্ট্রীয় অনেক কাজে বা বাহিরে অংশগ্রহণ করতেন না, একটা ফাউন্ডেশনের নাম দিয়ে বা কোনো কাজে। পৃথিবীর অনেক দেশে এই কাজটা হয়ে থাকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক জায়গায় হয়ে থাকে। না, আমি বলেছিলাম যখন আপনি রাষ্ট্রীয় একটা মন্ত্রণালয়ের জনগণের ট্যাক্সের টাকা খরচ করছেন এবং ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি প্রমোশন কাজ চালাচ্ছেন, আপনি ভলেন্টারি কাজে অংশগ্রহণ করেন। সো আপনি একজন ডাক্তার, আমাদের হেলথ সেক্টর ধ্বংস হয়ে গেছে, আপনি সেখানে গিয়ে কাজ করেন, নো প্রবলেম। আমি যখন গিয়ে দেখি ঢাকা মেডিকেলে ওয়াশরুমে হলো গন্ধ আসতেছে, তো আপনি সেই ওয়াশরুমে যান, আপনি তো সেখানে যাচ্ছেন না। আপনি যখন একজনের ইন্টেনশনটা বুঝবেন, আপনি দেখেছেন জায়মা রহমানের যখন কথাটা এসেছে, অনেকে বলেছে গালি দিয়েছি, আপনি আজকে এখানে টকশোতে একটু প্রমাণ করে যাবেন আমি কি গালি দিয়েছিলাম বা কি না না, আমি করেছিলাম। প্রশ্ন সেই জায়গাটা করতেছি যে আপনার প্রবলেমটা কোথায়? জুবাইদা রহমান এবং জাইমা সেই রহমান, জায়গাটা জাইমা রহমান আনঅফিশিয়াল জায়গাগুলিতে গেলে আপনার কি সমস্যা, নাকি আপনি যেভাবে বলে দিবেন সেভাবে যাইতে হবে? না না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই কোথাও যদি যায়। বাট আমাদের জায়গাটা হলো আপনি যান ঢাকা মেডিকেলের একটু ওয়াশরুমটা দেখেন, ঢাকা মেডিকেলের একটু সামনে যান, আপনি হলো সোহরাওয়ার্দী মেডিকেলের একটু যান, আপনি মুগদা মেডিকেলে একটু যান, আপনি পঙ্গু হসপিটালের একটু যান। মানে আপনার যে প্রফেশন, অর্থাৎ আপনি একজন ইকোনমিস্ট, আপনি গিয়ে হলো পারমাণবিক বোমা বানাচ্ছেন, বললেন যে আমি এটা সবচেয়ে পারবো, আমার হলো এই ক্ষমতা আছে, এই পাওয়ার আছে, আপনার যে এক্সপার্টিস জায়গাটা আপনি ওখানে কাজ করেন, এটা তো নো প্রবলেম। কিন্তু আপনি রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম, ইউ আর স্পন্সরিং ফ্রম দ্য ট্যাক্স অফ দ্য পিপল, আপনি জনগণের টাকা দিয়ে যখন কাউকে এইভাবে উপরে উঠানোর চেষ্টা করবেন, সেটা হলো অবশ্যই আমাদের সেই জায়গা হলো কথা বলা উচিত। ওকে ফাইন, আমি আপনার এই কথার সাথে কিন্তু আমি আমার অনেকগুলি ব্যাপারে কথা বলতে, বাংলাদেশের আমি অনেকগুলি ব্যাপারে কথা বলতে তো তার হ্যাঁ, আপনি যদি বলেন ডাক্তার জুবাইদা রহমান, দেখেন ওনাকে বাংলাদেশের সবাই শ্রদ্ধা করে, এটা তো কোনো ডাউট নাই। কিন্তু ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পদবি আছে নাকি নাই? বাংলাদেশের, আমি আপনাকে বললাম তো, ইউরোপের অনেকগুলি দেশে যেখানে প্রাইম মিনিস্টার, আমি আপনাকে যে না না নাই থাকে না তো, প্রধানমন্ত্রীর স্ত্রীর জন্য কোনো কনস্টিটিউশনাল পোস্ট থাকে না তো। না, আপনি এবং আপনার জুবাইদা রহমানও একজন বাংলাদেশের সিটিজেন বা নাগরিক, আপনিও একজন নাগরিক, এই তো নাকি? না, পার্থক্য আছে। যিনি অফিস হোল্ড করেন অর্থাৎ রাষ্ট্রের প্রধানের দায়িত্ব থাকেন, সরকার প্রধানের দায়িত্ব থাকেন, তাকে এরকম অনেক দায়িত্ব পালন করতে। আচ্ছা, হাউএভার আমি আপনাকে বলছি, আপনার কথা শুনতে আমার খুবই ভালো লাগে। এটা আপনার না, আমার কেন, সারা পৃথিবীর এটা নর্মস রে ভাই। আপনি এটা ব্রিটেনের জন্য নর্মস, কানাডার জন্য নর্মস, জাপানের জন্য নর্মস, পৃথিবীর যেসব দেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার আছে অলমোস্ট সব দেশের জন্য নর্মস। আমি ঘেটে দেখছি ভাই, আপনি বাসায় গিয়ে চেক করে দেখেন। বাংলাদেশের আমি চেক করে কথা বলেছি, বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ধরেন প্রধানমন্ত্রীর লাইন আপটা পরবর্তীতে ঠিক করা হয়, অর্থাৎ অমুক ফ্যামিলির কে পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে, এরপরে কি হবে। তো যেই সরকারি 5 বছর সরকারে থাকে, দেখা গেছে উনি হলো এটার মধ্যে হলেও স্পন্সরিং করার চেষ্টা করা হয়। ওকে ফাইন, আমি আপনার কথা জায়গাটা, এই সংস্কৃতিটা বাংলাদেশে বাদ দেওয়া উচিত। আমি যাইতে পারে সিটিজেন, কিন্তু প্রায়োরিটি বেসিসে ওনা ঢাকা মেডিকেলে যাওয়া উচিত। আমি মনে করি যে আপনার বক্তব্যটায় আপনার এই পয়েন্ট তোলা, আপনার যুক্তি আমি পুরাটাই বুঝতে পারছি, কিন্তু একই রকম পয়েন্ট বা যুক্তি যাকে আপনি আমাদের সরকার বলতেছিলেন একই বক্তব্যে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, সেই ডক্টর ইউনূস যখন তার মেয়েকে নিয়ে অন্তত বেশ কয়েকবার রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলেন, বিদেশে গেলেন, জাতিসংঘে গেলেন, 11টা সফরের মধ্যে অর্ধেকের মধ্যে গেলেন, তখন আপনি এই প্রশ্ন তুলছিলেন যে হু ইজ শি টু অ্যাকম্পানি মিস্টার ইউনূস। যে প্রধানমন্ত্রী যদি কোথাও যেয়ে থাকে, প্রধানমন্ত্রীর সাথে যদি ওনার ফ্যামিলির সবাই গিয়ে থাকে, আমাদের কোনো আপত্তি নাই। সেকেন্ড হলো আপনি যে কোশ্চেনটা তুলছেন, আপনার মনে হয় জানার কথা যে ইউনূস যখন বাংলাদেশে এসেছিলেন, উনি অপারেশন থিয়েটার থেকে এসেছিলেন এবং উনি খুবই অসুস্থ, কিন্তু ওনার সাথে এক কোম্পানি দেওয়ার মতন কে আছে ফ্যামিলির বলেন? উনি যখন একটা ফ্লাইট করতেছে,
তো ওনার যে ট্যাবলেটটাও ধরিয়ে দেওয়ার, এটা কে আছে একটু বলবেন আপনি? আপনি তো ওনার ফ্যামিলি সবকিছু সিচুয়েশন, আপনি তো কথাটা নিয়ে এসেছেন, আপনি তো কথাটা, তাহলে ওনার তাহলে বিদেশে যাইতে সময় আপনি তো কথা, ওনার ফ্যামিলির কারো ওনার সঙ্গে থাকতে হইতো, সেই জন্য উনি বিদেশে গেছেন। মানে আপনি তো জানেন উনি আপনি কি অসুস্থ, খেয়াল করছেন, এবং ওনার আপনি সাথে কি খেয়াল করছেন এবং বাংলাদেশেও বিভিন্ন ওনার রাষ্ট্রীয় মেয়ে কোন অনুষ্ঠানে, প্রোগ্রামে? বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার মেয়ে উপস্থিত ছিল, আপনি খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, কিন্তু হলো উনি কিন্তু এটা রাষ্ট্রীয় বলেন প্রোগ্রামে নাই। এরকম দেখেছেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, ডিরেক্টলি সেখানে গিয়ে হলো ওনার মেয়েকে পাঠাচ্ছে, যাও তোমাকে হলো রাষ্ট্রীয় প্রটোকলে সবকিছু স্পন্সর করে জনগণের কোটায়, আমি তো চলে যাচ্ছি, পরবর্তীতে তোমাকে প্রধানমন্ত্রী বানানো হবে। এই জন্য আমার মনে এই যে হয় আমার এই মনে হয় জনাব জায়গাটা পাটোয়ারি, দেখেন নাই, দেখেন। আমার মনে হয় জনাব পাটোয়ারি, আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি জি যে প্লিজ আপনি বলেন। যান, নো প্রবলেম, আপনি যান, নো প্রবলেম, কিন্তু আপনি আগে বাথরুমে প্রধানমন্ত্রীর যান, সাথে যাইতে ঢাকা পারেন, মেডিকেল কলেজে বাথরুমে প্রধানমন্ত্রীর যান। ফ্যামিলির সাথে। কিন্তু প্রথম একটা কাজ হলো, সেটা হলো মানে ওই ব্যক্তিটার জায়গার যাওয়াটা কোন জায়গায়। আপনার যদি একটা এক্সপার্টিস হন, তাহলে আপনি সেখানে হেল্প করেন, আমাদের বাংলাদেশে অনেক উপকার হবে। ঠিক আছে ভাই, আপনি ওইখানে করলেন না, আপনি অন্য জায়গায় করলেন, কিন্তু করার পরে হলো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীও নাই, কেউ নাই, উনি হলো চিফ গেস্ট এবং একটা রাষ্ট্রীয় অতিথি প্রোগ্রাম, তারপরে হলো ওইখানে হলো স্পন্সরিং করা হচ্ছে জনগণের টাকায়। সো ওই জায়গায় ওই সংস্কৃতিটা আসলে পরিবর্তন করা উচিত। ইফ ইউ বিকাম দ্য প্রাইম মিনিস্টার, আপনি মনে হয় এটা করবেন না, এই ধরনের পরিবারতন্ত্রের একের পর এক লিগেসি টানবেন না। যদি মানুষ ভোট দেয় তখন হবে, সেটা দেখা যাবে তখন। আচ্ছা, আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমি। আপনি জি। বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকার সাহেবের কথা, মানে আপনার ভাষায় বলি, ওয়াকার সাহেব একটা কথা বলছিলেন যে তিনি সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করেন, এবং তিনি বলেছিলেন যে তিনি চাঁদাবাজির পক্ষে না। ওই ব্যক্তিটাই যখন, অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, উনি যখন, ওই ব্যক্তিটি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে, তখন তার সততা নিয়ে প্রশ্ন আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে ইলেকশন 2026-এ যেটা হয়েছে, সেটা ওয়াকার যাকে ঠিক করে দিছে তারা পাশ করছে, যারা ঠিক করে দেয় না তারা ফেল করছে? হ্যাঁ, সেটা তো আমি সরাসরি কোশ্চেন তুলেছিলাম, যে আমি নিজেও তো ইলেকশন করেছিলাম, আমি সেখানে ছিলাম, যে আমার যখন 8টার দিকে রেজাল্টটা অফ হয়ে গিয়েছিল, সেই অফিসে ডিজিএফআই থেকে যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো সেগুলো বসেছিল, মির্জা আব্বাসের ওয়াইফও সেখানে ছিলেন, এবং বিভিন্ন জায়গায় স্টেট লেভেলে বিভিন্ন ইন্টারনাল ওয়েতে সেই কাজগুলো আমরা খোঁজ পাচ্ছিলাম যে কোথায় কি হচ্ছিল, এবং আমি তো এটা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। তো তাহলে আপনি বলবেন রেজাল্ট ঘোষণার সময় সেখানে ডিজিএফ এর কাজ কি, আর্মির যে গোয়েন্দা সংস্থাগুলো সেখানের কাজ কি? আপনার তারপর আমরা বক্তব্যটা বিভিন্ন অনুযায়ী জায়গা থেকে ওয়াকার সাহেব তারেক রহমানকে চুজ করেছেন এবং ক্ষমতায় বসিয়েছেন, এটা দুর্নীতিবাজ আপনি তারেক স্বীকার রহমান। করেন, আপনি এটা স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের হলো যখন 5 তারিখে মানে আগামীকালকে 2024-এর যে ডেটটা ছিল, সেই 24-এ কিন্তু সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল। 2026-এর ইলেকশনটার কথায় আসি। 2026-এর ইলেকশনটা মানে কেন বলেছিলাম সেই জবাবটা, ফ্রি এন্ড ফেয়ার কেন হয় নাই, বলেছিলাম, ফ্রি এন্ড ফেয়ার হয় কেন নাই। বলেছিলাম, ওয়াকার সেই সাহেব যাকে জবাবটা তো চাইছেন, আপনার নিতে হবে। ওয়াকার সাহেব যাকে মানে একটু চাইছেন, ধৈর্য রাখুন, তাহলে আমি তো 30 সেকেন্ডে উত্তরটা দিতে সময় দিবেন আমাকে। না না, তো সেই জায়গাটা থেকে আমি ধৈর্য রাখতেছি। আপনি কথাটার মধ্যে বলুন, মানে মানে আপনাকে কথাটা বলতে হইলে 5 আগস্ট 24-এ যাইতে হবে না, 24-এ এর জন্যই যাচ্ছি যে ক্যান্টনমেন্টে তো সকল রাজনৈতিক দলকে নেওয়া আছে, ইলেকশনটা কিভাবে এসেছে সেটা তো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং ইলেকশনের সময় হলো পুরো বাংলাদেশের মিলিটারি সিস্টেম তো মাঠে অ্যাক্টিভ ছিল নাকি ছিল না? হ্যাঁ, মাঠে অ্যাক্টিভ বলেন। মাঠে অ্যাক্টিভ ছিল। তো সেখানে তো ইন্টারফিয়ারেন্সের অবশ্যই আর্মি জেনারেলের ছিল। আমার প্রশ্নটা কি আপনি উত্তর 5 দিলেন? তারিখে যে আমার প্রশ্নটার উত্তর কি আপনি দিলেন? আপনি কি মনে মানে করেন আপনি যদি যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আপনার যদি অনুষ্ঠান হয় ইয়েস নো, তাহলে আপনি আমাকে কোশ্চেন ইয়েস করেন, নো আমি না, yes, no ইয়েস নো উত্তর না, দিব। ইয়েস নো না, আপনি বিস্তারিত বলেন, এরপরে আপনি অভয় জি। দিলে, অনুমতি দিলে আমি বলবো আপনাকে। আমি প্রশ্নটা আবার করি। আমার অনুমতি নেওয়া লাগবে না, আমার অনুমতি কারোই নেওয়া লাগে না, অনুমতি আমার কারোই অনুমতি নেওয়া লাগে না। অনুমতি নেওয়াটা হচ্ছে আমার কথার, মানে এটা একটা প্লিজের বঙ্গানুবাদ। আমি জিনিসটা বলি। আচ্ছা, ওয়াকারুজ্জামান 2026-এর ইলেকশনে যাকে চেয়েছেন তাকে ক্ষমতায় বসিয়েছেন, এবং সেটি দুর্নীতিবাজ তারেক রহমানের ক্ষেত্রে এটা উনি করেছেন। যার কারণে ওয়াকারুজ্জামান আপনার কাছে, আমি গালি বলবো না, আপনার বাকস্বাধীনতা তাকে বলেছেন যে যখন মানুষের বয়স হয়, শেষ বয়সে মানুষকে ভূতে ধরে, ইউ আর সো কনফিডেন্ট অ্যাবাউট ইট, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখতে শুরু করে, এবং হি ডিড ইট, যে ওয়াকারুজ্জামানই চেয়েছেন তারেক সাহেবকে ক্ষমতায় বসাইতে। আপনি এইটার ব্যাপারটা একটু বলেন। এটা আমার প্রশ্নটা একটু ইলাবোরেট করে, আপনি যখন একটু সময় দিলেনি, এটা আপনি বিশ্বাস করেন কিনা, এবং আপনার যে দল এনসিপি, আপনার যে জোট জামায়াতে ইসলামী, তারাও বিশ্বাস করেন কিনা,
এবং হুম। আপনি যে প্রথমত জি প্রথমত যে বক্তব্যটা বলেছেন আপনি আপনি কাট বক্তব্যটা দেখেছিলেন, আমি যদি ফুল যে বক্তব্যটা সেটা আপনি অ্যালাউ করলে তাহলে আমিও বলবো, কিন্তু আপনার যে কোশ্চেনের উত্তরটা, আমরা মনে করি যে এখানে বহিঃশক্তি আওয়ামী লীগ এবং এখানে মিলিটারির বিভিন্ন অফিসারের সাথে একটা নেকজাস তৈরি হয়েছিল, ফলত ওই নেকজাস থেকে এই ধরনের একটা ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা হলো আমি ইলেকশনের পরে ক্লিয়ার করেছিলাম, এর পরবর্তীতে বিরোধী দলীয় নেতাও এই বিষয়টা ক্লিয়ার করেছে, আপনি যদি বক্তব্যগুলো শুনেন। আমি আপনি কি আরেকটু পরিষ্কার করবেন, মানে আপনার মানে বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমানকে আমি ইন্টারভিউ করেছি, জনাব শফিকুর রহমানকে আমি জি জিজ্ঞেস করেছি, কিন্তু যেমন তারেক সাহেবকে জি জিজ্ঞেস করেছি তেমন শফিকুর রহমান সাহেবকেও জিজ্ঞেস করেছি, আপনারা কি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? শফিক সাহেব জি কি বলেছেন? ইঞ্জিনিয়ারিং হয়েছে। শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব বলেছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন, আহ, মানে কিন্তু হলো দেশের স্থিতি, আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন দেশের স্থিতি। আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর ক্ষেত্রে উনি স্পষ্ট বলেছেন, আমি বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ মামুনুল হক সাহেব সব কথা করেছেন। তো আর উনি সব কথা তো আর আপনার ইন্টারভিউতে বলে নাই, এর পরবর্তীতেও তো উনি বক্তব্য দিয়েছে, বক্তব্য দেখবেন, এখন একটু সার্চ করে দেখবেন। যে উনি উনি বলতেছেন কথাটা যে এভাবে বলেছে। উনি বলতেছেন যে হ্যাঁ, বাংলাদেশে ইলেকশন, তারেক সাহেবকে ওয়াকার সাহেব বাংলাদেশে ক্ষমতায় ইলেকশন, বসাইছে। বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং সেই ইঞ্জিনিয়ারিং এর স্বার্থে ওই সময় আমরা দেশের স্বার্থে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য মেনে নিয়েছিলাম। এই বক্তব্যটা আপনি একটু খুঁজে দেখবেন। আমার মনে হয় যে আপনি ঠিকই বলতেছেন, তিনি এই জাতীয় কথা বলছেন, কিন্তু আবার তো এই কথাও বলতেছেন যে দেশের স্বার্থে যদি এটা এখন মেনে নেন, 5 মাস হয়েছে, এখন আপনারা বা জনাব অলি আহমেদ বা জামাতে ইসলামী মিলে সরকারকে ফেলেও দিতে চাচ্ছেন। আপনি তো বলেই দিয়েছেন যে বিএনপি তো ক্ষমতায় টিকবে না, কারণ বিএনপি হচ্ছে রাবিশ পার্টি, এই বিএনপি কখনো আসলে টিকবে না এখানে, তাই না? হ্যাঁ, আমি এখনো বলি এই সরকার হলো টিকবে না, কারণ এই সরকার টিকবে না কারণ ইলেকশনটা দুইটা ভোট হয়েছিল, আপনি একটা ভোট মানবেন আরেকটা মানবেন না, ইলেকশনে জনগণের 70% রায় দিয়েছিল। হুম। 71-এ যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আগে জনগণ একটা রায় দিয়েছিল, সেই যুদ্ধতে কিন্তু হলো পাকিস্তানি জান্তা ছিল, তারা সেই জনগণের রায়টা মানে নাই, ফলত একটা দেশে এই ধরনের জনগণ রায়কে বাস্তবায়ন করার জন্য রাজপথে মানুষ নেমে আসে, এবং এখানেও কিন্তু 70% জনগণ একটা রায় দিয়েছিল, আপনি সেই রায়ের দিকে যান নাই। অলরেডি হলো সংসদে একটা সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, যেটা আমরা বলেছিলাম যেখানে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, এবং সেখানে সালাউদ্দিন অকপটে স্বীকার করেছেন যে আমরা মাঠে জনগণকে প্রতারণা বা বোকা বানানোর জন্য এটা বলেছিলাম, তাহলে তো আমাদেরকে জনগণ ভোট দিত না, ফলে তো জনগণের সামনে সবটাই স্পষ্ট হয়েছে। জনগণ যদি কাউকে কাউকে মনে করে যে তাদের জন্য প্রতারণার ফাঁদ পাতা হয়েছে অথবা তাকে বোকা বানানো হয়েছে, সে জনগণ কেন আপনাকে স্কেপ দিবে? ফ্যান্টাস্টিক। দেওয়ার আমি কোনো অবকাশ নাই। আমার কাছে মনে হয় যে আমি একটু পুরনো কথায় ফিরে আসি, তার মানে এনসিপি এবং জামাতে ইসলামী, এনসিপি আপনার দল হিসাবে এবং জামায়াতে ইসলামী হচ্ছে আপনাদের জোট সঙ্গী হিসাবে, তারা বিশ্বাস করে যে 2026 সালের ইলেকশন রিগড হয়েছে, ওয়াকার সাহেব তারেক সাহেবকে ক্ষমতায় বসিয়েছেন। ডিরেক্টলি যদি আপনি বলেন ইয়েস নো, ডিরেক্টলি ইয়েস নো এটা বলা যাচ্ছে না, কিন্তু হলো এখানে না, একটা আপনি তো ডিরেক্টলি ইয়েস নো বলতেছেন পাটোয়ারি সাহেব, আপনি দেখেন, আপনি ডিরেক্টলি কিন্তু একদম স্পষ্ট ডিরেক্টলি বলতেছেন ইয়েস নো, ওই ব্যক্তি স্পষ্ট যখন বলতেছি এই তারেক জন্য, রহমানের কিন্তু মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে। আপনি এই কোশ্চেনটা যদি উত্তরটা এভাবে নেন আপনি, হুম, যে আপনার যখন গণ অভ্যুত্থান হলো তখন তো সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল, এবং পরবর্তীতে কার্যত ইনার ওয়েতে সেখানে তো হলো ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় ইন্টারফারেন্স ছিল, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, এবং ইউনূস স্যারের আমলেও তারা স্যারকে ওইভাবে অনেক ক্ষেত্রে কাজ করতে দেয় নাই, এবং সেগুলো আপনাদের সবারই জানা আছে। তো পরবর্তীতে আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা তাহলে একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার দিকে যাব, এবং সেখানে আমরা যখন চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেখানে আর্মি চিফ রাজি ছিলেন না। তো এখানে তো মানে একটা স্টেটের কয়েকটা স্টেক হোল্ডার থাকে, এখন আপনি তো সেখানে আমাদের ডিপি স্টেটের জায়গা থেকে ওনাদেরকে হলো বাদ দিতে পারবেন না, যদি বাদ দিতে পারেন তাহলে তো আজকে পর্যন্ত আয়না বা গুমের সেই জায়গাটা আমরা এখনো নিশ্চিত করতে পারি না, যে গুমের বিচার অথবা এই আইনটাতে নতুন করে প্রণয়ন হবে, অথবা যাদেরকে হলো বিচারের আওতায় নেওয়া হলো তাদেরকে এসিতে গাড়িতে করে নেওয়া হচ্ছে, এবং সেখানে আলাদা জায়গায় তাদেরকে রাখা হচ্ছে। তো এটা তো স্পষ্ট হচ্ছে যে কোথায় কোথায় তাদের একটা প্রভাব এই বলয় ডিপ থাকে, স্টেটের পার্ট যেমন কি, মিডিয়া। এই ডিপ স্টেটের পার্ট কি ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন? ডিপ স্টেটের পার্ট ডক্টর ইউনূস আছেন নাকি নাই সেটা তো আপনি ডিপ স্টেট ভালো করে বুঝেন, তো সেই জায়গাটা আমি ব্যাখ্যা দিতে পারবো না বা উত্তর দিতে না পারবো না না ডিপ না, স্টেট কেন কোনটা কেন কেন বাকি। আমি প্রশ্ন কারণ করতেছি যে আপনি কয়েকটা লক্ষণের কথা বললেন, আর আমার চোখে লক্ষণ কি? আমার চোখে লক্ষণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে কোত্থেকে জানি আইনা নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। কোথা থেকে আইনা না বিএনপি পাঠাইছে?
ও বিএনপি পাঠাইছে তো, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা না হজম পাঠাইলে করছে, কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে হজম এখন করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে তাকে, উনি বুঝেন না কিছু। ডক্টর ইউনূস তো শুধু এটাও হজম করে না, অনেকেরও হজম করছে, সবাইকে নিয়ে চলতে চেয়েছে, একটা মানে উনি ইউনিটি বা শুধু ঐক্য হজমই গড়ে করে তুলতে গেছে, চেয়েছে। উনি উনার অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়েছে, উনার প্রেসিডেন্টকেই প্রেসিডেন্ট রাখা দেওয়া হয়েছে, উনার কারণেই এই আপনারা যাকে অসম্মান করে রাষ্ট্রপতির কথা যে বলে, উনার কারণেই রাষ্ট্রপতির কাছে শপথ দেওয়া হয়েছে, কারণ উনি কাকে অসম্মান করা না হয়েছে? সম্মান অসম্মান আমি উজ্জ্বল করলাম যে ধরেন সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বলেন যে উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই ওই রাষ্ট্রপতির কাছেই আপনাদের শপথ নিতে বাধ্য করছে, তাই না? না, ডক্টর ইউনূস বাধ্য করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কাছেই শপথ নিতে চাইছেন অ্যাবসলিউটলি। সাবেক ছাত্রলীগ ক্যাডার যেই চুপ্পু সাহেব, ওনাকে সাহেবে বলি যেহেতু উনি একটা বড় মাপের ক্যাডার, তো উনি ওই সময় হেড অফ দ্য স্টেট তো রাষ্ট্রপতি ছিল। আমরা সেই সময় বলেছিলাম যে স্টেটটা এটার বাইরে গিয়ে আমরা নতুন ভাবে গঠন করতে পারি কিনা। তো সেই সময় তো সকল শক্তি রাজি ছিল না, এটা ইতিমধ্যে মির্জা ফখরুল ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? দিয়েছিলেন। ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ক্ষমতাটা ওই সময় যদি ডক্টর ইউনূস জনগণের যে ম্যান্ডেট সেটার উপরে উনি করতেন, কিন্তু 5 তারিখে যখন সব রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ডক্টর ইউনূসের কি করার ছিল আপনিই বলেন। না 5 তারিখে যা যা কিছু করা হয়েছে সেটাকে আপনি বলতেছেন প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, রাইট? প্যাকেট করে নেওয়া হয়েছে। প্যাকেট ছাড়াও অনেকে গেছেন, রাজপথ থেকে প্যাকেট ছাড়াও অনেকে গেছেন, আমরা তো প্যাকেট ছাড়াও গেছে, যেমন প্যাকেট ছাড়াও অনেকে গেছে, হ্যাঁ প্যাকেট ছাড়াও অনেকে দৌড়ায়, ওদিকে ফোন পাইলে অনেকে দৌড়ায়। এটা বাংলাদেশের একটা বদ অভ্যাস, এটা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, এখন এটা পাকিস্তানে আছে। জামাত ইসলামীর প্রধান প্যাকেট সহ গেছেন, প্যাকেট করে নিয়ে গেছেন নাকি এমনি গেছেন? আপনি কেন জামাত ইসলামী স্পেসিফিক বলতেছেন? আপনি কেন স্পেসিফিক বিএনপি? জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান, আমি বলি জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান সবার আগে বলছেন, সেজন্য আমি জামাত ইসলামী বলবো, তারপরে বিএনপি বলবো, তারপর জাতীয় পার্টি বলবো। আপনাদের তখনও কোনো পার্টি হয় নাই, আপনাদের মধ্যে থেকে কে প্যাকেট হয়ে গেছে, প্যাকেট ছাড়া গেছে সেটাও বলেন, একবারে সবগুলি বলে দিলাম। আমাদের থেকে কেউ প্যাকেট হয়ে যায় নাই, আমরা রাজপথে ছিলাম। ওকে, আর জামাত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি? আমি তো কোনো রাজনৈতিক দল স্পেসিফিক করি না, আমি তো সব রাজনৈতিক দলে গিয়েছিল সেখানে। না আপনি বলছেন কেউ প্যাকেট গেছে, কেউ প্যাকেট ছাড়া গেছে, আপনি মানে কেউ স্বেচ্ছায় গেছে, কেউ স্বেচ্ছায় গেছে, কেউ নিজের ইচ্ছা গেছে, কে গেছে নিজের ইচ্ছা? সবাইকে প্যাকেট করে নেওয়া হয়েছিল। কেউ ক্যান্টনমেন্টে নিজের ইচ্ছা যায়, কার ভাল লাগে? যারা রাজনীতি করে পাবলিক আইতে, তারা তো কেউ আসলে ক্যান্টনমেন্টে যাইতে চায় না। এবং আমরা তো এটা বিশ্বাস করি যে ক্যান্টনমেন্টে হলো রাজনীতিকে ম্যাডলিং করা উচিত না, এবং যেটা বাংলাদেশে বরাবরই হচ্ছে, এটা কেউ অস্বীকার করার জো নাই যে হচ্ছে। যে আমরা চাই না এটা থাকুক। আমি একটু শিক্ষায় ফিরে আসি। আপনি অভিযোগ করতেছেন, একবার আপনি বলতেছেন যে এই ছাত্রদেরকে বাজে কথা বলেছেন শিক্ষামন্ত্রী, আরেকবার আপনি বলতেছেন ওই একই বক্তৃতার মধ্যে আপনি বলতেছেন রাজপথে যত ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে এইটা হচ্ছে কি নাম জানি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা না কি জানি, মাহাদি আমিন, উনার হলো নতুন করে খায়েশ হয়েছে শিক্ষামন্ত্রী হওয়ার, এই জন্য রাস্তায় পোলাপাইন নামাই দিছে মিলনকে পদত্যাগ করার জন্য। আমি বলবো সরকারের মধ্যে শস্যের মধ্যে ভূত আছে। আপনি এই বক্তব্যটাকে একটু ইলাবোরেট করবেন কিনা, মানে মাহাদি এই পুরা আন্দোলনটা করাইছে শিক্ষামন্ত্রী হওয়ার জন্য? হ্যাঁ, মাহাদি ভাইয়ের আমি মনে করি যে এখানে তার একটা খাহেশ আছে, এবং উনি শিক্ষা মন্ত্রণালয়ে অনেক স্পেসিফিক বক্তব্য দিয়ে থাকেন, এবং ভিতরে এটা অনেকের মধ্যে আলোচনা আছে মাহাদি ভাই এটা হতে চায়। এটা ইনফরমেশনটা আমার থেকে পাওয়া না, এটা আমি বিএনপির মধ্যে থেকে পেয়েছি। বিএনপির ওরা মিলন ভাই যে মাহাদি হইতে চাইতেছেন শিক্ষামন্ত্রী, কেন বিএনপি অথবা এনসিপি বিএনপি কি বিদেশে থাকে নাকি যে আমাদের সাথে আড্ডা গল্প? না, আড্ডা গল্পের মধ্যে আপনাকে যে তথ্য দিল সেইটাই আপনি বিশ্বাস করলেন নাকি কোনো স্পেসিফিক মাহাদি এটা করছে দেখেন ও শিক্ষামন্ত্রী হইতে যাচ্ছে? কারণ আপনি খুব স্পেসিফিকলি বলতেছেন নতুন করে শিক্ষামন্ত্রী হওয়ার খায়েশ জাগছে, আপনি একদম খুব স্পেসিফিক, এবং উনি রাজপথে দেখেন কয়েকটা নিউজ কিন্তু কয়েকদিন ধরে আসতেছে, অনেকে আশা আকাঙ্ক্ষা আছে যে ক্যাবিনেট কখন সাফল হবে, কে ঢুকবে, কে বের হবে। ফলত এটা স্বভাবতই থাকে, এটা যে কোনো হলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ইনার প্রতিদ্বন্দ্বিতা থাকে, আউটার প্রতিদ্বন্দ্বিতা থাকে। ফলত এই সরকারের মধ্যে অনেক ইনার প্রতিদ্বন্দ্বিতা, যেমন নুরুর ইচ্ছা কেন ফুল মিনিস্টার হয় না, সাকিবের ইচ্ছা কেন ফুল মিনিস্টার হয় না। এখন তো আবার আপনি আমাকে কোশ্চেন করবেন যে আমি জানি কিভাবে। ফলত একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষার জায়গা থেকে
তার কর্মীদেরকে বোঝানোর জন্য অনেক আকাঙ্ক্ষা থাকে, এবং সেখানে অনেক মিনিস্টারের মধ্যে আবার নিজেদের ইনার স্ট্রাগল থাকে যে কে মিনিস্টারকে সরিয়ে আমি হইতে পারি কিনা, কে সেটা তো ইন প্রধানমন্ত্রীর জেনারেল কাছে যাইতে থাকেই, পারে। মানুষ প্রমোশন চাইবে না? ও তো থাকে, ওই ইন জেনারেল আপনিও বিষয়টা তো বলছি। নিশ্চয়ই। এটা আপনাদের কাছে খুব যে আহামরি বড় কিছু মনে হয়, এটা আমার না কাছে না, আশ্চর্য আপনি লাগে। একজন মানুষের নাম ধরে বলতেছেন, বাচ্চাদের যে রাস্তায় নামানো হয়েছে, ঝামেলা করা হইতেছে, রাস্তায় পোলাপাইন নামাই দিছে, আপনি বলতেছেন সেটা হলো মিলনকে পদত্যাগ করার জন্য, কারণ জনৈক মাহাদি আমিনের শিক্ষামন্ত্রী হওয়ার খায়েশ হয়েছে। হুম। দেখেন এখানে মাহদি আমিন ভাই তো ঢাকা 14 ইলেকশন করতে চাইছিল, যেখানে তুলিয়াফা ইলেকশন করতে চেয়েছিল। এখন রাজনীতিতে দেখা গেছে আপনি কোথাও ইলেকশন করতে চান, আপনি প্রধানমন্ত্রী হইতে চান, ফলত আপনি হলো কিছু ফ্রেঞ্চ এলিমেন্ট পাঠানোর আপনি চেষ্টাই করবেন যাতে ওই লোকটা একটু বিপদে পড়ে, মুখটা একটু খারাপ হয়, তাহলে সে হতে চায় আর কি। বাকি এখানে কন্টেস্টর বা কন্টেন্ডার কেউ নাই, একমাত্র মাহদি আমিন আছে, উনি এটা হইতে চায়। উপদেষ্টা উনি অনেক জ্বালায় আছে, উপদেষ্টা হলে অনেক সুযোগ সুবিধা থাকে না, ফাইল টাইল সাইন টাইন করতে পারে না, জাস্ট একটু উপদেশ দিয়ে যায়। এটা আপনার ফলত ওই জায়গা এটা থেকে আপনার এডুকেটেড গেস নাকি আপনার কাছে কোনো তথ্য আছে? আপনি মানে আপনার মনে হচ্ছে আমরা ব্যাপারটা, মানে ইজ ইট না, ওকে আমি তো যে আপনার মনে তথ্য করেন না পাইলে এরকম বা একটা আড্ডা কথা? না হলে আলোচনা না হলে তো আমি এটা কোনো স্টোরি, এটা ইতিহাসের কোনো স্টোরি বলতেছি না, যা চলতেছে এগুলো তা বলতেছি। আপনি আপনার কাছে কেন মনে হলো যে শিক্ষামন্ত্রী মিলনকে আপনার প্রোটেক্ট করতে হবে, মাহাদি আমিনকে থেকে আপনার রক্ষা করতে হবে, মানে এইটা কেন মনে না, হলো? আমি 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 মিলনকে প্রোটেক্ট করার কথা বলি না। আচ্ছা। মিলন ভাই যে ওই আগের কালে যেভাবে হলো জানালা দিয়া উকি দিয়ে হুম, দুর্নীতি বা নকল হুম। বন্ধ করছেন, ওই এডুকেশন এটা না। আমাদের কথা ছিল হোল এডুকেশন সিস্টেমটা যাতে হলো পরিবর্তন হয়, একটা সংস্কার আসে প্রথমত। দ্বিতীয় কথা হলো মিলন ভাই যেইভাবে এই জিনিসটা ট্যাকল করেছেন ওটা ট্যাকল দিতে পারে না। এখন মিলন ভাই যেভাবে কাজ করতেছেন ওই কাজটাতে উই আর নট দ্য স্যাটিসফাইড, নট অনলি উই আর। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিতে পারবো, যেটা হলো আমার সামনে হচ্ছে ঢাকা আটে হলো আইডিয়াল কলেজের অধ্যক্ষ কয়েকজন চলে গিয়েছেন বা কয়েকজন আসছেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বাসাবো থানার মুস্তাফিজুর রহমান হিরুকে বানা হয়েছে, উনি হলো জবিউল্লাহ ভাই, যিনি হলো বিএনপির না, সবকিছু এটা আপনার অ্যাডমিনিস্ট্রেশন। এটা আপনি আপনার বক্তব্য আমি শুনছি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, জবিউল্লাহ ভাইয়ের শ্যালক হুম, হিরু ভাইকে। হুম, তো ওইখানে হলো ওনারা পাচ্ছিল না, পরে হলো মানে আমাকে যেটা হলো টিচাররা জানিয়েছিল ওইখানের। তো পরবর্তীতে ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে ফোন দিয়েছে, চেয়ারম্যান বলতেছে আমি কি করব। পরে মিলন ভাইকেও ফোন দিছে, মিলন ভাই বলতেছে যে আমি কি করব ভাই, এখানে আব্বাস ভাই আমার দূরে থাকা ভালো। ভাই এগুলা খুবই ওপেন সিক্রেট কথাবার্তা, এগুলো স্কুলের হলো ক্লাস 10-এর বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাইবেন ওইখানে। এবং তারপরে আপনি বাচ্চারা যারা আন্দোলন করলো তাদেরকেও আপনি বললেন যে পোলাপানরে ঝামেলা করতে মাহাদি আমিন নামাইছে, মানে বাচ্চাদের আন্দোলনের আসলে সেই অর্থে কোনো ইচ্ছা ছিল না। মানে যেহেতু ভাই মাহাদি আমিন নামাইছে। আন্দোলন আন্দোলন না, একটা হলো আন্দোলন তো বিক্ষুব্ধ করা হয়েছে, মিলন সাহেব ব্রয়লার মুরগি বলে তাদেরকে বিক্ষুব্ধ করেছেন, হুম, এবং তাদের ইলজিক্যাল কিছু সিদ্ধান্ত তাদের উপরে চাপিয়ে দিয়েছেন। হুম। এটা যেমন সত্য, প্রত্যেকটা আন্দোলনে কিছু হলো বিভিন্ন স্টেক হোল্ডার ঢুকে পড়ে, এক একজনের এক একটা স্বার্থ। এখন দেখেন ওই স্বার্থ থেকে ফসলটা কে তুলতে চায় আর কি। ঠিক আছে, মিলন ভাই গেল, তারপরে ফসলটা কে ঘরে পাইতে চায়? সেইটা আপনার ফলত যিনি ফসলটা ঘরে পাইতে চায় সেইটা যে তিনি ফসলটা তো ঘরে একটু পাইতে চায়, কাজ এইটা করেন। হচ্ছে আপনার ডিডাকশন হচ্ছে যে এটা মাহাদি আমিন পাইতে চায়, সেই জন্য মাহাদি আমিন এই ইয়েস, ঝামেলাগুলি করতেছে, এটা শস্যের ভিতরে ভূত, এইটার ইয়েস, সিস্টেম। ইয়েস, এবং আপনি শস্যের ভিতরে ইয়েস। আরো ভূত দেখলেন। আপনি এরকম বললেন যে এই হাফিজকে দিয়া, আপনি এরকম বলছেন এই মেজর হাফিজকে দিয়া কি করাবে সেইটাও জনগণকে নজর রাখতে বলতেছি। এইটা একটু ব্যাখ্যা করেন, মানে জি, মেজর হাফিজকে দিয়ে কি করাবে? এটা হ্যাঁ, এটা একটা ভালো জিনিস আপনি উত্থাপন করেছেন। প্রথমত হলো আমাদের এখন যিনি অস্থায়ী রাষ্ট্রপতি উনি হলো একজন ক্যান্টনমেন্টের মানে ব্যাকগ্রাউন্ডের লোক। হুম, তো ফলত এখন যদি দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় অথবা কোনো কিছু, এটা আমরা আগেও বলেছিলাম যখন ওনাকে স্পিকার বানানো হয়েছে, হুম, তখনই যদি চুপ্পুকে ধরেন হুট করে চুপ্পু চলে গেল অথবা জনতা গিয়ে বঙ্গভবন ঘেরাও করলো, হুম, তো যে না ঠিক আছে আমরা শেখ হাসিনা চুপ্পুকে চাই না, তখন হুম, রাষ্ট্রপতি কে হইতো? হুম, মেজর হাফিজই তো হইতো, মানে বাই দ্য কনস্টিটিউশন। হুম। এখন বিএনপি সরিয়ে তাকে মেজর হাফিজকে দিয়েছে, এবং মেজর হাফিজকে যখন দিয়েছে উনি না, যখন ওইখানে মেজর আসছেন হাফিজ অটোমেটিকলি হয়েছেন, মেজর হাফিজকে রাষ্ট্রপতি দেওয়া হয় নাই। রাষ্ট্রপতি না থাকলে স্পিকার অটোমেটিক রাষ্ট্রপতি হন। মানে স্পিকার না বানাইলে তো উনি হইতো না। মানে স্পিকারটাই বানানো হয়েছে রাষ্ট্রপতি করার জন্য। আচ্ছা, তো স্পিকারটা বানানোই হয়েছে এই জায়গাটা হলো একজন রাখার জন্য। এখন মেজর হাফিজ যিনি আছেন উনি কিন্তু ওই সময় প্রথমত হলো উনি যে দলটা করেছেন এটা সঠিকভাবে হলো, মানে ওনার আমি যদি ইন্টিগ্রেটেড জায়গাটার কথা বলি, ওই সময় কিন্তু উনি সংস্কারবাদী একটা জিনিসের নেতৃত্ব দিয়েছিলেন। সে সময় তার বিরুদ্ধে অনেক কথা এসেছিল, আমি সেগুলোতে না যাই, এটা তাদের দলের ইন্টারনাল বিষয়। তো উনাকে লাইন আপটা এভাবে করা হয়েছিল, এবং পরবর্তীতে তাকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল। অস্থায়ী রাষ্ট্রপতি কিন্তু অনেকগুলা বিল যাবে, এখানে হেড অফ দ্য স্টেটের অনেক জায়গায় সাইনিং যায়, সাইনিং পাওয়ার থাকে।
আমি জনগণকে বলেছি সেই জায়গাটা স্পষ্ট তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য, সাথে এমন কোন ধরনের বিল বা সাইনিং বাংলাদেশের জনগণের চলে না যায় যেটা হলো জনগণের স্বার্থের হিতে বিপরীত হইতে ওকে, পারে বা জনগণের না সেইটা রাজনৈতিক তো আমি নেতা সেই হিসাবে, জায়গাটা রাজনৈতিক clear নেতা করছি। হিসাবে সেটা আপনি যে এই অবশ্যই জায়গাটা আমাদেরকে, আমি ক্লিয়ার করেছি। অবশ্যই আমাদের কিন্তু রাজনৈতিক আপনি নেতা হিসাবে এটা বলবেন। কিন্তু আমাদের মিলিটারির সাথে কিন্তু সম্পর্কটা কি মেজর হাফিজের? উনি একসময় মিলিটারিতে কাজ করছেন, তাই? অবশ্যই এটা তো প্রত্যেকটা জায়গায় মিলিটারি তার প্রত্যেকে লোক রাখতে চায়, মিলিটারিতে তার এখনো প্রভাব রয়ে গেছে। মিলিটারি তো প্রভাব থাকবেই। ধরেন আপনি সেই কবে তৎকালীন আপনি বিসিএস এ গিয়েছিলেন, তো আপনার কি বন্ধু বান্ধব আমার নাই? আমার বন্ধু বান্ধব আছে, প্রভাব নাই, আড্ডা দিলেন? প্রভাব নাই। ওরা হয়তো প্রভাব পায় নাই এই জন্য। যদি প্রভাব পাইতো আমার তাহলে অবশ্যই আমার আপনি একটা আমি কথা বললেন। আমার যারা ব্যাচমেট তাদের মধ্যে 35 জন এখন এডিশনাল সেক্রেটারি। এই ও আচ্ছা। 35 জন এডিশনাল সেক্রেটারি, বাকি সবাই হচ্ছে জয়েন্ট সেক্রেটারি এবং তারা সবাই ভালো ভালো জায়গায় আছেন, কিন্তু প্রভাবেই আসেন। কিন্তু আমার কোনো প্রভাব নাই। এবং মেজর হাফিজের কথা যদি আমি বলি, মেজর হাফিজের যদি কথা বলি, মেজর হাফিজ রিটায়ার্ড হয়েছেন 70-এর মাঝামাঝি সময়। তার এখনো মিলিটারি আপনার যদি কোনো প্রভাব না থাকে, ইফ ইউ কাম টু দ্য এনি গভর্নমেন্ট পোস্ট, যেমন বিএনপি দিয়ে দিল যে এডিশনাল সেক্রেটারি একজনকে নিয়োগ দিল রিটায়ার, অথবা বাংলাদেশে যদি এরকম একটা সিস্টেম চালু করা হয় যে যারা হলো মানে এই বিষয়ে এক্সপার্টিস আছে তাকে গভর্নমেন্টের কোনো পোস্টে নিয়ে আসবে, যেটা বিদেশে অনেক জায়গায় আছে। অবশ্য আমরাও সেটাতে বিশ্বাস করি, এরকম হলে খুব ভালো হতো, তাহলে অনেক দক্ষ লোককে অ্যাকোমোডেট করা যাইতো হলো গভর্নমেন্টের ক্ষেত্রে। এখন আপনি আসলেন, আপনি আসার পরে হলো আপনাকে একটা অ্যাডমিনিস্ট্রেশন, তখন আপনি চিনবেন না এখানে কে ভালো কে খারাপ, আপনার ব্যাচমেট হিসেবে কারা ভালো ছিল, কার নৈতিকতা ভালো। অবশ্যই তখন আপনি যখন এই পোস্টটাতে চলে আসবেন, আপনি দায়িত্বে চলে আসবেন কোনো একটা সরকারি দায়িত্বে, তখন আপনার ওই জায়গায় অ্যাক্সেসের একটা সুযোগ সুবিধা থাকবে। দেখেন এখানে কিন্তু একটা জিনিস পোর্ট্রেট হয়ে যাচ্ছে যে আই এম দা against the military. I am not the against the military because military is the only viable option to save our country now. Because আমাদের রাষ্ট্রের যতগুলা যেই ধরনের আমাদের সার্বভৌমত্ব আছে সেই জায়গাতে we salute them. ইভেন না, আমি আপনার মিলিটারির প্রতি, মিলিটারির প্রতি ভালোবাসা বা মিলিটারির প্রতি আপনার অ্যাবসলিউট রেসপেক্ট, সেইটা আমি বলতেছি না। আমি শুধু 2টা পয়সা দিই, আমি মানে 2 সেন্টস। সেটা হচ্ছে মেজর হাফিজের সাথে যেসব আর্মি অফিসাররা দূরবর্তীভাবে কাজ করছেন তারাও রিটায়ার্ড লং টাইম ব্যাক। মেজর হাফিজের আর্মিতে কোনো প্রভাব প্রতিপত্তি প্রতাপ আসে আমি শুনি নাই। আমার বন্ধুরা সেনাবাহিনীতেও কাজ করেন, তারা মেজর জেনারেলের ব্যাচ পড়েছেন কিছুদিন আগে। আমি জানি যে তাদের মধ্যে মানে কেউ আসলে মেজর হাফিজকে কোনোদিন চাকরিতে দেখেন নাই, কারণ আমরা শিশু তাদের কাছে। ইভেন দিস মেজর জেনারেলস ওয়ার নট ইন সার্ভিস রিমোটলি, অনেকের জন্ম হয়েছে সেই সময়। তো সো এইটা আমি 2 পয়সা দিলাম আর কি। আচ্ছা যাই হোক, আমি একটু না আপনি আপনার মানে যখন একজন আর্মি পার্সন থাকে, সাধারণত যে কোনো সৈনিক বা যে কোনো অফিসার যখন অনেক সিনিয়র থাকে তাকে রেসপেক্ট করে। আপনি দেখেন ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া যে বিএনপি যে দলটা আছে, এটার প্রতি এখন একটা ক্যান্টনমেন্টের একটা ভালোবাসা কাজ করে। যেমন বেগম জিয়াকে ওনারা সম্মান করতো, কেন করতো? যে মেজর জিয়া, শহীদ জিয়াউর রহমানের কারণে। একই সম্মান তো তোদের রসনের সাথেও পাওয়ার কথা ছিল, পাইছেন? এখন সম্মানটা হলো কে কোন ক্ষেত্রে গিয়ে নিয়ে ব্যবহার করে, সেই জায়গাটা থাকে। নট বিকজ তিনি সেনাপ্রধান ছিলেন। সেনাপ্রধানের স্ত্রী হিসাবে বেগম জিয়া সম্মান পান নাই। আমার মতে বেগম জিয়ার জন্যই সম্মান পাইছেন। সেনাপ্রধানের স্ত্রী রসের সাথে ছিল। এটা সর্ব জায়গায় থাকে। ধরেন আপনি এক প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন, আপনারা একসাথে কলিগ কাজ করেন, পরবর্তীতে আপনি যখন বলবেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, সো ওইখানে একটা বন্ডিং থাকে। আর মিলিটারি বলা হয়ে থাকে এ আর্মি ইজ অলওয়েজ দ্য আর্মি, ঠিক আছে? উনি নন সার্ভিস হোক সার্ভিস হোক, তারা ওই ধরনের তাদের একটা বন্ডিং আছে। আমি এটাকে রেসপেক্ট করি, কারণ এই ধরনের বন্ডিং থাকলে যারা এক্স হয়ে যায় তাদের এক্সপার্টিস গুলো কাজে লাগানো যায় এবং এটা সামগ্রিকভাবে। আমি ওই জায়গাটা থেকে বলেছিলাম। তো ফলত এখানে ধরেন আমরা মানে আগের যে প্রশাসন ছিল অনেক জায়গাতে দেখা গেছে যে নন সার্ভিস থেকে, ধরেন আপনি প্রশাসনের নাই অথবা প্রশাসনে কাজ করে নাই, এই ধরনের একজনকে আপনি হলো প্রশাসনের ক্ষেত্রে যে মুখ্য সচিব বা কিছু তৈরি করে দেখবেন, এটা ডিসফাংশন কাজ করে। ডিসিরা, এসপিরা বা অন্য যারা আছে তারা কথা শুনতে যায় না। ও কি বুঝে এভাবে বলবে? ও কি এই ব্যাচের বা আমাদের এই ইনস্টিটিউশন সম্পর্কে কিছু বুঝে? অথবা এই যে ডাক্তাররা আন্দোলন করতেছে, যখন আপনি অ্যাডমিন ক্যাডার থেকে নিয়ে ডাক্তারদেরকে পলিসির ক্ষেত্রে চাপায়া দিচ্ছেন যে ডাক্তাররা এটা এইভাবে করতে হবে, কিন্তু ডাক্তাররা তখন বলে ওঠে যে আমার এই ধরনের প্রয়োজন, উনি এটা কি বুঝে? ফলত যখন ধরেন একজন যে স্বাস্থ্য অধিদপ্তর বা কোনো ক্ষেত্রে যখন একজন ডাক্তার ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে এটা একটা অ্যাফিনিটি থাকে। এই অ্যাফিনিটিটা হলো আপনি কখনো অস্বীকার করতে পারবেন না।
এটা হলো পৃথিবীর না, চিরাচরিত আমি আমি একটা আমি নিয়ম। আমি আমার মনে হয় যে মানে এই ব্যাপারে যখন কোনোদিন সুযোগ হবে আপনাকে, আপনি যে পেশাগত জায়গা থেকে যে বর্ণনা দিলেন সেইটার বিরুদ্ধে, বিপক্ষে, বিরুদ্ধে বিপক্ষে হুম, আমি হুম। 3000 প্রমাণ দিতে পারবো যে ডাক্তাররাই ডাক্তারদের এই এফিনিটির বিপক্ষে সবচেয়ে বেশি দাঁড়াইছে, যার জন্য আগের ডাক্তারের পজিশনে অনেক ভালো পজিশন পাইছে তাকে সবচেয়ে খারাপ পজিশন দেওয়া, অধ্যাপকরা অধ্যাপকদের বিরুদ্ধে দাঁড়াইছে, সাংবাদিকরা না সাংবাদিকদের না না বিরুদ্ধে না না দাঁড়াইছে, না, আপনি আবার ভুল করতেছেন, আপনি আর্মিদের আবার ভুল আর্মিদের করতেছেন, আর্মিদের আপনি সবচেয়ে আবার আপনি সব আবার ভুল করতেছেন। আমি জি যে জায়গাটা হলো কথা না বলতে চাইছি, যেমন স্বাস্থ্য অধিদপ্তরের যিনি ডিজি হয়ে থাকে, বা হুম, স্বাস্থ্য অধিদপ্তর যিনি জ্বালায়, যারা পলিসি মেক করে, ধরেন আমাদের পলিসি মেক করে সাংবাদিকতার একজন নন সাংবাদিক, আপনার বললো কিভাবে বাংলাদেশের সাংবাদিক না বা এটা সংস্কার আমি করা আমি প্রয়োজন, আমি কিভাবে অনেক এটা। অনেক সাংবাদিকরাও পলিসি মেক করতে গিয়ে খুব খারাপ পলিসি মেক করতে দেখছি। আর না আমি বলতেছি না, আমি জি আমি আমি না, আপনার কথা বলতেছি আমি না যে বুঝতে পারছি একজন পাটোয়ারি, সাংবাদিক আপনার কথা আমি যেমন হলো বুঝতে এখানে, পারছি। যেমন আলী রিয়াজ স্যার তো হলো ল ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু হলো বাংলাদেশের হলো ওয়ান অফ দা, উনি হলো কনস্টিটিউশনে খুব ভালো বুঝে, কেউ কেমনে এক্সপার্ট বুঝছেন আপনি হতে ভালো পারে। বুঝে, কেমনে বুঝছেন আপনি ভালো বুঝে? আমি কথা বলেছি অন্য বাংলাদেশে যারা কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে তাদের সাথেও কথা বলেছি, তাত্ত্বিক জায়গাটা ওনার মনে হচ্ছে আমার কাছে আন্ডারস্ট্যান্ডিং, আপনার কাছে খারাপ হতে পারে, না নো আমি প্রবলেম। খারাপ ভালোর কথাই বলতেছি না, যে আপনি কেমনে জাজ করলেন, মানে আমি একটা কথা বলি আর কি, এটা একটা গুড়ো কথা। আপনি কেমনে বুঝছেন, মানে আপনাকে যদি, যেমন আমাকে যদি এখন কয়েকটা পাথরের খণ্ডের মধ্যে থেকে একটা হীরা খুঁজে নিয়ে আসতে বলে, আমি যেহেতু হীরা চিনি না, হুম, আমি ওই পাথরের খণ্ডটা থেকে হীরা বাইর করতে হুম, পারবো না। হুম, আপনি যদি কনস্টিটিউশনে অনেক সাউন্ড হন, কেবলমাত্র তখনই আপনি বুঝতে পারবেন যে আলী রিয়াজ স্যার কনস্টিটিউশনের সাউন্ড। আমি সেই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করছি, আপনি কেমনে বুঝছেন? হুম। কারণ আমি হ্যাঁ, আমি আমি কেমনে বুঝছি? কনস্টিটিউশনালি সাউন্ড যাদেরকে আমি মনে করি, যাদেরকে কথা আমি আগে শুনছি, তাদেরকে কাউকে আমি, আলী রিয়াজ স্যার আমার সরাসরি শিক্ষক, তাকে কনস্টিটিউশন খুব ভালো বোঝেন বলতে শুনি নাই, হুম। একজনকেও না। ও আচ্ছা, তো কি শাহিদিন এখন আমি তো মালিক বুঝি থেকে না, আমি তো বলছেন? আর এই সার্টিফিকেট দিতে পারবো না, কারণ এই সার্টিফিকেট যেহেতু আপনি আচ্ছা, আপনার দিচ্ছেন। আপনার আপ- আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে কনস্টিটিউশনাল এক্সপার্ট কাকে ভালো আমার মনে হয় বাংলাদেশে, সবচেয়ে? আমি মনে করি বাংলাদেশের অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম ইসলাম সাহেব ছিলেন, যিনি কনস্টিটিউশন ল বাংলাদেশ লিখছেন। মানে কারেন্ট কারেন্টকে কারেন্টকে আমি তো বললাম যে আমি তো অত ভালো সংবিধান বুঝি না যে আমি বুঝতে পারবো যে এই সংবিধান বুঝে, তাহলে আপনি তো আমাকে হীরা আমাকে টুকরা খুঁজতে আমাকে পারেন। আমাকে 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 মানতে হবে কার কথা, যিনি আইন এবং সংবিধান নিয়ে প্র্যাকটিস করেন। ধরেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, ধরেন সৈয়দ রেফাত আহমেদ, বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন সৈয়দ নো রেফাত। ডাউট, হ্যাঁ, সৈয়দ রেফাত আহমেদ যদি কখনো বলতেন, আমি আমি ওনাকে ওনাকে, সাজেস্ট করেছিলাম, আর সৈয়দ আমি রেফাত ওনাকে আহমেদকে, সাজেস্ট সৈয়দ করেছিলাম, রেফাত আহমেদকে যদি রেফাত আমি ভাইকে আমি খুঁজে বের করছিলাম। আপনি রেফাত সাহেব, সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যদি কখনো বলতেন যে প্রফেসর আলী রিয়াজ কনস্টিটিউশন বোঝেন, তাহলে আমি মাইনা নিতাম যে হ্যাঁ কনস্টিটিউশন বুঝছেন। বর্তমান যিনি চিফ জাস্টিস আছেন বিচারপতি জুবায়ের, উনি যদি বলতেন যে ওই আলী রিয়াজ সাহেব ভালো কনস্টিটিউশন বোঝেন, আমি মাইনা নিতাম। যারা এই যে আক্তার ইমাম সাহেব আছেন, শাহাদিন মালিক আছেন, যারা এটা নিয়ে প্র্যাকটিস করতেছেন, তারা যদি বলতেন আমি মাইনা নিতাম। আমি কি আপনার প্রশ্ন জবাব দিতে পারলাম? পারলেন, কিন্তু ওনারা জুলাই সনদ বা রিফর্ম, বাংলাদেশে তো একটা কনস্টিটিউশনাল মৌলিক পরিবর্তন হওয়ার দরকার, ওই জিনিসটা কখনো উপলব্ধি করতে পারলেন না। মানে ওয়েল আচ্ছা ঠিক আছে, সেটা আরেকটা তর্ক। আমি 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 ওই ওই আমি ওই একটু জায়গাটা ফরেন বলতে পলিসিতে আসি, চাইছিলাম আর কি। আমি একটু ফরেন পলিসিতে আসি। আচ্ছা, আপনি ঠিক আছে, বাংলাদেশের ফরেন পলিসির যে জায়গায় মানে মানে যে জায়গায় বাংলাদেশে ফরেন পলিসি যারা প্রণয়ন করতেছেন তাদেরকে আপনি অবুঝ দেখতেছেন এবং সেইটাকে আপনি খারাপ মনে করতেছেন। সেই ফরেন পলিসিটা হচ্ছে আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের বন্ধু। আপনি এটারে ব্যাখ্যা করতেছেন পাগলের কোনো শত্রু থাকে না। পৃথিবীর একটি দেশ আপনি দেখাইতে পারবেন ইসরায়েল ছাড়া যে ফরেন পলিসিতে কাউরে শত্রু হিসাব করে কথা বলে? শুনুন, আপনার অ্যাজ এ আওয়ার কনস্টিটিউশন আমরা তো বলি আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের বন্ধু। হ্যাঁ, এটা কিন্তু আপনি বলতেছেন কিন্তু এটা গত পাগলের 17 মতো বছর, কথা। কিন্তু গত 17 বছর আপনি বলেছেন কেন যে ভারত রাষ্ট্র চালাচ্ছে, ভারতের সাথে আপনার সম্পর্ক নাই, ভারতের বিরুদ্ধে আপনি হ্যান করে ফেলবেন, ত্যান করে ফেলবেন, কেন বলেছেন আপনি? বুঝি নাই কেন বলেছেন ওদের ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা? কার কথা মানে বলতেছেন। আপনি যদি বিএনপির, আমি যদি বিএনপির কথাই বলি, হুম। বিএনপিতে গত 17 বছর হলো বাংলাদেশের সেই অনেক আগ থেকে হ্যান করে ফেলবেন, ত্যান করবেন, তাহলে আপনি ভারতের সাথে কেন শত্রুতা সৃষ্টি করেছেন? হুম। আমি বলি না যে বন্ধুত্ব করতে হবে, হুম। আপনি 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 দুনিয়ার সব পক্ষকে খুশি রাখতে পারবেন না। আপনার একটা পক্ষে যখন আপনি অ্যাডভান্টেজ পাবেন, অপর পক্ষে আপনার কিছু লুজ হবেই। কিন্তু আপনি যখন নিয়ম বানাবেন যে ঠিক আছে সবাই পৃথিবীতে ইকুয়াল,
কিন্তু ভারতের সাথে আপনার শত্রুতা সাথে করছে বিএনপি ক্ষমতায় থাকতে, আমার এরকম কোনো মানে জানা নাই। আপনার কোনো কিছু জানা আছে এরকম? আমি আমি ক্ষমতা বলি না, আমি 17 বছর বলছি। না, বিরোধী দলে থাকলে আপনি অনেকে দেখেন, করে। বিরোধী দলে থাকলে না শেখ হাসিনাও ইন্ডিয়াতে বিরোধী গ্যাস দল রপ্তানি হইতে দেয় নাই। ভারত বিরোধী থাকলেও করে, বিএনপি সরকারি চাইছিল, মানে বিএনপি আপনি যে চাইছিল গ্যাস কথাটা রপ্তানি। বলেছিলেন জি, যে সবার সাথে খুবই সুন্দর সুন্দর একসাথে করে আপনার কোথাও অ্যাডভান্টেজ আসলে কোথাও ডিসঅ্যাডভান্টেজ আসবে, কোথাও একজনের স্বার্থ ভালো হলে ফরেন আরেকজনের স্বার্থ পলিসিতে আমরা ক্ষুণ্ণ বলবো হবে। যে অমুক আমার শত্রু আর কেউ বন্ধু না, নাইলে আমাকে পাগল না, বলবেন আমরা তো আপনি। আমরা তো কাউকে বলি নাই যে আমাদের আপনি কেউ বন্ধু বা বলছেন, শত্রু, আপনি আমরা বলছেন, কাউকে আপনি চিহ্নিত বলছেন যে করেছি। এই ফরেন পলিসি নেই, সেটা কোন পাগলের কাজ। দেশকে কোন কোন দেশকে আমরা দেশের কথা শত্রু আমি বলি চিহ্নিত নাই, করেছি? আপনি বলছেন না, পাগল। কিন্তু পাগল আপনি যদি একটা দেশকে একটা পকেটে ঢুকানোর চেষ্টা করেন, তাহলে আপনি কি করবেন বলেন? মানে একটা আপনি যদি একটা দেশকে দেশকে একটা পকেটে ঢুকানোর আপনি চেষ্টা করে, আমি যুদ্ধ মানে আমি যদি সত্যি মনে করি যে একটা দেশের যুদ্ধ, আমি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব তার রিলেশন সঙ্গে। থাকা সম্ভব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না। করব। এটা বাংলাদেশের এখন যে পরিস্থিতি আছে, দেখেন আমাদের 3 দিক দিয়ে ভারত ঘেরাও করা। হুম। একটা হলো আমাদের ওপেন প্লেস আছে, সেটা হলো বে অফ বেঙ্গল। সেখানে বে অফ বেঙ্গলটাতে আমরা চাই না হলো নতুন কোনো পরাশক্তির এখানে হলো জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে কোনো সংঘাতের সৃষ্টি হোক। ঠিক আছে, আমরা ব্যবসা বাণিজ্য সায়েন্স টেকনোলজি শেয়ারিং এ আমরা আছি, স্টুডেন্ট পাঠাচ্ছি, তারা আসতেছে। তো আপনি যখন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে একদিকে চলে যাবেন এবং সেখানে হলো ফুল জিনিসটা একজনকে ওপেন করে দিবেন উইদাউট এনি কন্ডিশন, অথবা আমাদের স্বার্থটা না দেখে, সেখানে তো অবশ্যই আমরা কথা তুলবো। আপনি মানে টোন কি হইতে পারে সেটা তো আমাকে কথা বলেন। না না, আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, আপনি কিন্তু আমি জনাব পাটোয়ারি, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আপনার মতো করে দিতেছেন, কিন্তু আমি আশা করি যে আপনার মতো এরকম একজন ইন্টেলিজেন্ট এবং বাগ্মী আমাকে সরাসরি প্রশ্ন উত্তর দেন। আপনার কাছে কি মনে হয় যে আমাদের ফরেন ঠিক পলিসির আছে, তাহলে মধ্যে আপনি বলেন ফরেন কোশ্চেন উত্তর দেব। ইয়েস নো তো বলার দরকার নাই, যে আপনি আবার আরেকটা কথা বললেন। আমি আপনার কাছে জানতে চাইছি, আমাদের ফরেন পলিসিটা হচ্ছে সকলের সঙ্গে, মানে কারো সঙ্গে শত্রুতা নয়, সকলের সঙ্গে বন্ধুতা, সেইটাকে আপনি বলতেছেন পাগলের সাথে আপনি তুলনা দিচ্ছেন। আমাদের ফরেন পলিসিটা কি হওয়া উচিত আসলে? মানে এটাই ফরেন পলিসি হওয়া উচিত এবং সেটাই আপনি করেন। তাহলে আপনি তো সেটা করছেন না। আপনি আপনি তো বলতেছেন যে এইটা করা উচিত, সেটা বলতেছেন না তো। আপনি বলতেছেন সকল কাউরে শত্রু না বলাটাই পাগলের লক্ষণ। তো সকলের শত্রুতা, আপনি সেই জিনিসটা করতেছেন না, আপনি একটা দেশের পকেটে ঢুকে যাচ্ছেন, এটা তো ঠিক না। তা আপনি বলেন যে আপনি তো যে জিনিসটা আপনি ফরেন পলিসিতে বলতেছেন সেটা আপনি করতেছেন না, সেইটা হলো একটা কথা। কিন্তু আপনি বলতেছেন সকলের সঙ্গে বন্ধুত্বের পলিসিটাই পাগলের পলিসি। না, আমি ওই পলিসি নিয়ে কথা বলিনি। বলছেন আমি তো? বলেছি যে আপনার বলছেন। তো না, আমি আমি কনস্টিটিউশনাল পলিসিতে কথা বলি না, আমি কনস্টিটিউশনাল পলিসিতে বিশ্বাস করি। ইভেন আমরা যখন কনস্টিটিউশন পরিবর্তন করব, যা নতুন করে রিরাইট লিখবো, আমরা এটাই রাখবো, আমরা সবার সাথে সম্পর্ক সুন্দর রাখবো। কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কাজ করেন, তখন আপনার এখানে সব কোয়ালিগের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, এটা হলো অফিস ইথিক্স, যে সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে, সবার সাথে ভালো বিহেভ করতে। কিন্তু তার অফিস থেকে যখন আপনি নামবেন, দেখবেন কারোর সাথে আপনি বাসায় যাচ্ছেন, কারোর সাথে কফি খাচ্ছেন, আপনার একটা হৃদ্যতা সম্পর্ক পুনরায় গড়ে উঠে। তো সবকিছু তো আপনার রিটেন ভাবে হয় না। আমি এটা written আমি না, আমি এমন আমি কতগুলো আমি অবশ্য সম্পর্ক আমি অবশ্য দেখে আমার যাচ্ছে। আমি আপনি অবশ্য মনে হয় আমার আনসারটা পেয়েছেন, ইচ্ছে আমি আরো আমি জানি না, মানে দিতে আমি পারবো না। আমি হয়তো, আপনি তো আনসার দিলেনই, বেশ কয়েকবারই দিলেন, আমি বুঝতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমি আমি কি প্রসঙ্গটা আরেকবার চেষ্টা করব নাকি এটা স্কিপ করবেন? না, চেষ্টা করলে করতে আপনি পারি। তো একই কথা বারবার বলতেছেন, তাহলে তা আমারই বোঝার মানে সীমাবদ্ধতা। আপনি তো একই কথা বারবার বলতেছেন, আচ্ছা। আপনি তো এক কথাই বলতেছেন। আমি প্রশ্নটাকে একটু আরেকটা জায়গায় আনি আর কি। সেইটা হইলো যে ভারত প্রসঙ্গে যেহেতু আপনি কথা বলতেছেন, আপনি গিলে খাওয়ার কথা বলতেছেন, আপনি 1971 সাল থেকে 2026 সাল আজ অবধি আপনি ভারতের সাথে করা কোন চুক্তিগুলি খারাপ এবং কোন চুক্তিগুলি বাতিল হয়েছে সেইটার কথা কি আপনি বলতে পারবেন? আমি কনটেক্সটটা বলি। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালে একবার বললেন ভারতের সাথে 10টা চুক্তি আমরা বাতিল করছি। সেইটা পররাষ্ট্র উপদেষ্টা বললেন টাটারলি ফলস, ভারতের সাথে কোনো চুক্তি বাতিল হয় নাই, কোনো সরকারি কোনো চুক্তি আসলে ভারতের সঙ্গে বাতিল করে নাই, এখন পর্যন্ত করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরে যে আন্তর্জাতিক সিদ্ধান্তটা সবার আগে নিয়েছেন সেটা হচ্ছে আদানির টাকা পরিশোধ করা এবং ভারতের চুক্তিগুলিকে এজ ইট ইজ নিয়ে যাওয়া। তাইলে আপনি বা আপনারা যারা ওই সরকারকে আমাদের সরকার বলতেছেন, আপনাকে আমি দেখতেছি 2 দিন আগের বক্তৃতাও ওই সরকারকে বলতেছেন আমাদের সরকার, তো সেই ব্যাপারটা আপনারা কিভাবে ব্যাখ্যা দিবেন যে আপনারা যে কোনো চুক্তির কোনো পরিবর্তন করেন না, কোনো চুক্তি সামনে আনেন না, কোনো চুক্তি বাতিল করেন না? ওই সরকারটা শুধু আমি আপনি সবারই সরকার ছিল, সবাই ওটাতে হলো
মেনে নিয়েছিল, কোনো দল নাই যে বাংলাদেশে মানে নাই, এবং সবাই ওই সময় খুব স্বতঃস্ফূর্ত ছিল। পরবর্তীতে কেউ যদি পোস্ট না পাইছে, অনেকে যারা এক্সপার্টিস আছে বলছে সরকারের উপদেষ্টা হইতে হবে, ওটি একটু রাগান্বিত হয়েছে। কেউ বলছে যে আমি হলো এই মন্ত্রণালয়ে যাব, অমুক জায়গায় সচিব হইতে চাই, এই কাজ করতে চাই। ফলে তো অনেকে বিভিন্ন ভাবে বিক্ষুব্ধ হয়েছেন, রাগ হয়েছিলেন, সবারই ইন্টারেস্ট ছিল। আমাদেরও কাছে অনেকে যোগাযোগ করছে, মনে করছে যে আমরা খুব পাওয়ারফুল, এই অর্ডার নিয়ে আসতো, ওই অর্ডার নিয়ে আসতো, সবগুলা রেখে দিতাম টেবিলের নিচে, বা এইসব ক্ষমতা আমাদের নাই। আমাদের সরকার বলতেছি গণ-অভ্যুত্থান নামে একটা সরকার হয়েছিল, এই সরকার কিন্তু পুরো জনগণের সরকার। আমি যদি নিজেকে জনগণ চিন্তা করি, সেই জায়গাটা আমি বলেছি, এটা নট দ্যাট এনসিপি সরকার। অনেকে পরে ওন করে নাই, আমাদের দায়বদ্ধতা ছিল ওন করেছি আমরা, কারণ আমরা কমিটমেন্ট থেকে লড়তে পারি নাই, সেই জন্য বলছে আমাদের সরকার। কিন্তু এটা তৌহিদ ভাই ভালো বলতে পারবে, উনি কেন বাতিল করে নাই। যেমন আমাদের মহেশখালী না জোনের মানে যে জায়গাটা, ইউনূস সাহেব বলতে পারবেন না? ইউনূস সাহেব বলতে পারবেন না? বেশি যিনি মন্ত্রণালয়ে কাজ করে উনি বলতে পারবেন। এখন আপনি যদি বলেন যে মানে আমি তারেক আমি রহমান আমি কি- পার্সোনালি তারেক রহমান কি মনে ভালো করি জানে? কি, হ্যাঁ অবশ্যই তারেক রহমান ভালো জানে। আমি সবকিছুর জন্য তারেক তার সাহেবকে মানে রেসপন্সিবল মনে করি, রেসপন্সিবল মনে করি ফরেন পলিসির ক্ষেত্রে রেসপন্সিবল অবশ্যই। রেসপন্সিবল মনে করি যদি সবকিছুর আনসার জন্য। আনসার যদি যদি আনসার পাইতে চান, তাহলে হলো মনে হচ্ছে যে ওই সময় তৌহিদ ভাই এটা ভালো বলতে পারবে। আর ইফ ইউ ক্যান তৌহিদ সাহেবকে আমি কোট করছি, তৌহিদ সাহেব বলছেন একটি চুক্তিও বাতিল হয় নাই। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার মানে যে জায়গা, সেটি 2025-এর 22 অক্টোবর উনি বলতেছেন যে উনি ফেসবুকে স্ট্যাটাসে যে কথা বলছেন সে কথা ঠিক না। এটা তৌহিদ তাহলে সাহেব তাদেরকে আক্স করুন। হ্যাঁ এখন ওনাদের ওইখানে কি হয়েছে, ওই ক্যাবিনেটেও আমি ছিলাম না, আমি হয়তো খোঁজ নিলে জানতে পারবো। এখন যদি আমি আসিফ মাহমুদ হইতাম, তাহলে উত্তর দিতে পারতাম যে তৌহিদ সাহেব এটা বলছে, অথবা আমি তৌহিদ সাহেব হলে আমি উত্তর দিতে পারতাম আসিফ সাহেব এটা বলছে। এই জন্য আমি তো দুইজনের কেউ না, আমি কিভাবে এটা উত্তর দিব? আহ, দর্শকদের মধ্যে থেকে অনেকে বলতেছেন আজকে দর্শকদের মতামত কেন নিতেছেন না। তো দর্শকদের একটা পার্ট বলতেছেন যে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভয় পেয়ে প্রশ্ন করতেছেন। ভাই ভয় তো আমি, আরেকজন বলতেছেন যে আমি 100% নিশ্চিত, বা অনেকেই 100% নিশ্চিত যে আমি খালেদা আজকে বিএনপি থেকে টাকা নিয়েছে। ফেয়ার এনাফ। আমি 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 একটু একটু জামায়াতে ইসলামের প্রসঙ্গে একটু যেতে চাই। সেটি হচ্ছে দাঁড়ান, আমি একটু ছবি তুলে রাখছিলাম আপনার ঘটনা, মানে ও আপনার। খালিদ ভাই, আপনাকে আমার একটা কোশ্চেনের আজকে ইচ্ছা ছিল খুব। জি করেন 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 করেন। জি, আপনারা তো সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন আমাদের জি, ইনকাম জি। সোর্স, আমি একটু ঠিকানা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আজকে। কি জানতে চাচ্ছেন বলেন। ঠিকানার মালিক কে, বা কিভাবে? মানে অন্য জায়গা তো ধরেন আমরা সালমান এফ রহমানের আগেরটা জানতাম, অথবা হুম, নিউজ 24 এর মালিক হলো বসুন্ধরা, হুম, অথবা মেঘনা গ্রুপের হুম, 71 টিভি আছে, আগামী সময় আসতেছে। হুম। আমাকে আজকে একজন জিজ্ঞেস করতেছিল যে ঠিকানার কি অথবা কি, এটা একটু আচ্ছা আমি বলি, জানলে তাহলে আমাদের ঠিকানা জন্য একটু আমি ভালো আমি হতো। বলি, ঠিকানা হচ্ছে নিউ ইয়র্ক থেকে বাইর হওয়া একটা সাপ্তাহিক পত্রিকা যেটা 35 বছর এই বছর পার করলো। তো ঠিকানাতে হ্যাঁ, এটা একটা, মালিককে এটা মালিক বলা হচ্ছে যাবে এম নাকি? শাহিন। ইনি কুলাউড়া থেকে নির্বাচিত 2বার সংসদ সদস্য, একবার বিএনপি থেকে, একবার হচ্ছে স্বতন্ত্র পদ থেকে, আরেকবার উনি নির্বাচন করেছিলেন সর্বশেষ এই। কিন্তু আমরা যে ঠিকানা ডিজিটালটা করতে চাচ্ছি, যে ডিজিটাল কন্টেন্টের, সেই ডিজিটাল কন্টেন্টের সাথে ঠিকানা যে পত্রিকা, সেই ঠিকানা পত্রিকার সেই অর্থে কোনো সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা, সিস্টার কনসার্ন ভালো না। আমি ওই সিস্টার লোক কনসার্ন আবার বলতে পারে। আমাকে কিন্তু বলতেছে যে কিন্তু আমি এটা আপনাকে কিন্তু আমি আপনাকে আরেকটা জিনিস বলি। আপনি গতবারও আপনি এই প্রসঙ্গটা তুলেছেন যে আপনি সালমান এফ রহমানের এখানে কাজ করেছেন, বা সালমান এফ রহমানের শুনেন, আমরা যারা প্রফেশনাল, আমার যদি বাংলাদেশের কোনো পত্রিকায় কোনো টেলিভিশনে কাজ করতে হইতো, যে কোনো, তাদের সবার ব্যাপারেই আপনি বলতে পারতেন যে এ মালিকানা দিয়ে এটা করছে, এ মালিকানা দিয়ে সেটা করছে। কিন্তু আপনি আমার পজিশন, আমার অবস্থান, সেইটা নিয়ে বলতে গেলে আমি কোথায় কাজ করছি সেটা নিয়ে যদি প্রশ্ন তোলে, সেটা আপনি তুলতে পারেন, এটা আপনার বাক স্বাধীনতা। কিন্তু আমি আপনাকে বলি, আগেরবারও আপনি এই কথা বলছিলেন যে আপনি তো বেক্সিমকো সালমান এফ রহমানের, শোনেন, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি এটা অন রেকর্ড বলতেছি, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি বলি, গতবার বলছেন আপনি, গতবার বলছেন, আমি বলি কথাটা এটা বলছি, আমি বলি সালমান এফ রহমানের, শোনেন সালমান এফ রহমানের ডিস্টোর্টেড করেছেন না, আপনি গতবার একই প্রসঙ্গে একই রকম ভাবে এই কথা বলেছেন। যে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি হচ্ছে সালমান এফ রহমান, আমি আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা বলতে দেন। আমি বলি সালমান এফ রহমানের কোম্পানিতে আমার জন্য কস্ট টু দ্য কোম্পানি যত ছিল, আমার জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আয় করছে তার কয় গুণ বেশি।
আমি উনার প্রতিষ্ঠানে কাজ করছি বলে উনার দয়া নিয়ে কাজ করি না, আমি জীবনে ওনার সঙ্গে একটা ছবি তুলে পোস্ট করি নাই। আমি প্রফেশনাল হিসাবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যোগ করছি, আমার কোনো কিছু পাওয়ার নাই। বাংলাদেশে আমি যখন এই কথা কইতেছি, আপনি খোঁজ নিয়ে দেখেন টপ 10টা টেলিভিশনের মধ্যে অন্তত 5টার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন আমার পকেটে। আপনি খোঁজ নেন, খোঁজ নিয়ে আমাকে বলেন। জি, আমি ওই সময় বলেছিলাম যে আমি যদি আপনাকে এই কথাটা বলি আপনি রাগান্বিত হয়ে যাবেন না, তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম না, আমি যে এই আপনাকে ধরনের অনেকে এর অনেক আগের বার কথা আপনি কোন বলে। প্রসঙ্গে বলছিলেন সেটাও আমি বলি। আমি আপনাকে বলছিলাম যে আপনার একজন সহযোদ্ধা এই কথা বলছেন যে আপনারা আসিফ নজরুলের ছাগল নিয়ে খায় ফেলছেন। এইটারে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? তখন আপনি বলছেন আপনিও তো বেক্সিম কোর পয়সাতে চলেন বা বেক্সের পয়সা খান। না, তারপরে শেষ কথাটা ছিল যদি এই কথা আমি আপনাকে বলি না না, তখন এটা আপনি কোনো কথাই রাগান্বিত হলো না, হয়ে এটা যাবেন। কোনো কথাই হলো না। যদি এই কথা আমি খালিদ আপনাকে ভাই, বলি, আমি এটা কেটে এইটা কোনো কথাই হলো না ভাই। এইসব কথার বাজ আমারে আমি দিয়েন না, আপনাকে কেটে এইসব কথার বাজ আমারে দিয়েন না। আমি কেমনে দিব? আপনি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক। না, সবচেয়ে বড় ছোটর কথা না ভাই, বড় ছোটর বহুত কিছু, মানে আপনাদের বড় ছোটর যে